বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সৈয়দ লিটু, সভাপ্রধান, গণ রাজনৈতিক জোট গর্জ, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি খুবই ছোট করে একটু তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারের সন্ত্রাস বিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেয়া হবে না। প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাস বিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার, সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স, সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব। সোমবার ঢাকায় নিযুক্ত আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথাগুলো বলেন। 40 মিনিট ব্যাপী ওই বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং এর মধ্যে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে যে চলমান শুল্ক আলোচনা সেটিও হয়েছে, তাদের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে। এরপর যে তথ্যটি তা হচ্ছে, 2024-25 অর্থ বছরে বাংলাদেশের বার্ষিক বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ইতিহাসে প্রথমবারের মতো $4 বিলিয়ন ছাড়িয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ সদ্য সমাপ্ত অর্থ বছরে উন্নয়ন সহযোগীদের কাছে আসল ও সুদ বাবদ প্রায় $4.087 বিলিয়ন পরিশোধ করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে এক অর্থ বছরের সর্বোচ্চ ঋণ পরিশোধের রেকর্ড। এটি আগের অর্থবছর 24 প্রদত্ত পরিশোধের পরিমাণ $3.372 বিলিয়ন থেকে 21.2% বৃদ্ধি পেয়েছে। সবশেষ আরেকটি তথ্য একদমই ছোট, তা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন, অব্যাহত আলোচনার মাধ্যমে আগামী 2-3 দিনের মধ্যে ঐতিহাসিক জুলাই সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছে যাচ্ছে কমিশন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় পর্যায়ে 20তম দিনের বৈঠকের শুরুতে তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে এই কথা বলেন। এই ছিল কিছু তথ্য। আমি একটু শুরুতে তানভীর হোসেন আপনার কাছেই আসি যে বিষয়টি নিয়ে, তা হচ্ছে ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও সমন্বয়ক উমামা ফাতেমা প্রশ্ন তুলে বলেছেন, জুলাই কেন মানি মেকিং মেশিন হবে? তিনি প্রশ্ন রেখেছেন। তিনি বলেছেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে। আমার কখনো মাথায় আসেনি যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়। তাহলে ওয়াই ইন দ্য আর্থ এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব? কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে, খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই হয়েছে। জুলাইকে মানি মেকিং মেশিন হিসেবে ব্যবহার করছেন কারা? তানভীর হোসেন। ধন্যবাদ সকল দর্শককে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক সহ আপনাকেও ধন্যবাদ। এই খবরটি আমাদের নজরে এসেছে, এটি খুব ফলাও করে পত্রিকাগুলো কভার করেছে। এট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়াতে আজকে সম্ভবত আলোচনার বিষয় ছিল উমামা ফাতেমার যে দীর্ঘ একটা বক্তব্য। তিনি লাইভে এসেছেন এবং মাঝরাতে বা শেষ রাতে উনি এসেছেন এবং প্রায় 2 ঘন্টা 40 মিনিটের বেশি সময় ধরে উনি কথা বলেছেন। আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যে প্রশ্নটা করেছেন যে কারা সেটা করছে, সেটা সম্ভবত উমামার বক্তব্যেই পরিষ্কার হয়েছে, সেখানে নতুন করে বলার কিছু নেই। কিন্তু এটা হয়তো প্রশ্ন হতে পারে যে উমামা কেন এই সময় এই কথাগুলো বলেছেন এবং তাতে কি প্রকাশ পেয়েছে। আমি যতটা পত্রিকা মারফতে পড়েছি বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তিনি তার হতাশা প্রকাশ করেছেন। তিনি একজন কর্মী হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন শুধু কর্মী না, তিনি সেটার মুখ্য সমন্বয়ক ছিলেন, যদি আমার ভুল না হয়, মুখপাত্র ছিলেন, তাহলে তিনি মুখপাত্র ছিলেন। সো তিনি তার যে হতাশা এবং তিনি তো অনেক কাছ থেকে দেখেছেন, নিশ্চয়ই তার কাছে এমন অনেকগুলো তথ্য আছে যেটা সম্ভবত এখন পর্যন্ত আমাদের কাছে নেই, এবং যে তথ্যগুলোর যে প্রেশার, সে প্রেশারটা উনি আসলে কোনোভাবে ডিল করতে পারছেন না। সো তার যে ফ্রাস্ট্রেশন এবং এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে পড়েছে তার জন্য জুলাইকে তো মানুষ দায়ী করতে শুরু করেছেই, এবং সেই দায়ভার তো উমামার মাথাতে যেও পড়ছে এবং বড় অংশ পড়ছে। এবং সেই জায়গাটাতে উনি যেভাবে, যদি আমরা তাকে সঠিক ধরে নেই,
তাহলে উনি যেভাবে প্রতারিত হয়েছেন, তার যেসব কলিগ ছিল বা তার যিনি সহযোদ্ধারা ছিল, তাদের কাছ থেকে তিনি এক ধরনের প্রতারিত হয়েছেন। আমি দুটো বিষয় এখানে নিয়ে আসতে চাই। নাম্বার ওয়ান, সেটা হলো যে উমামা কিন্তু তার যে রাজনৈতিক দর্শন ছিল, সেই দর্শন কিন্তু তিনি এর আগে ত্যাগ করেছেন। তিনি ছাত্র ইউনিয়নের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং তিনি সেটা ত্যাগ করে উনি বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র হয়েছেন এবং পরবর্তীতে তিনি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পদত্যাগ করেছেন। তাহলে তার এখন রাজনৈতিক অবস্থানটা কিন্তু সুস্পষ্ট না। তাহলে তাকে কি আমরা ধরে নিব যে জুলাই অভ্যুত্থানের রাজসাক্ষী? আমরা কি তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করব? যেহেতু রাজসাক্ষী টার্মটা এই সময় বেশ পপুলার হয়ে উঠেছে, আমরা সাবেক পুলিশ মানে মহাপরিদর্শককে রাজসাক্ষী হতে দেখেছি এই সরকারের আইন ইয়েতে। সো এখন তাহলে সামাজিক যে বিবেচনা, সামাজিক যে বিচার বা সামাজিক যে আলোচনা, সেখানে যদি উমামাকে আমরা রাজসাক্ষী হিসেবে বিবেচনা করি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই বৈষম্য বিরোধী আন্দোলন শুধুমাত্র এই আন্দোলনের সহকর্মীদের সাথে না, পুরো জাতির সাথে একটা প্রতারণা হয়েছে এবং সেই প্রতারণাতে যারা জড়িত ছিল, তারা কিন্তু একটা সময় এই থেকে, এই রাজনীতি থেকেই বলেন, সমাজ থেকেই বলেন, তারা বিচ্ছিন্ন হবে। তারা সেটার কিন্তু অবশ্যই সেটার প্রতিফলন আমরা সামনে দেখতে পাবো। আজকে আমি আরেকটা পয়েন্ট আপনাকে জাস্ট একটু দেই, এটাও সোশ্যাল মিডিয়াতে এসেছে। বনি আমিন নামের অস্ট্রেলিয়া প্রবাসী একজন ইউটিউবার, বা আপনি ইউটিউবার হিসেবে তিনি বেশি পরিচিত, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে আমাদের যিনি সো কল্ড মাস্টার মাইন্ড মাহফুজ সাহেব, তার ভাইয়ের অ্যাকাউন্টে প্রায় 6.5 কোটি টাকা লেনদেন হয়েছে অস্ট্রেলিয়াতে। তিনি পড়াশুনো করেন, পাশাপাশি ট্যাক্সি ড্রাইভ করেন। সো তার অ্যাকাউন্টে এই লেনদেন হওয়াতে সে অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান সিডনিতে পুলিশ সেটার ইনভেস্টিগেশন করছেন। সো কি করে এত টাকা তার অ্যাকাউন্টে গেল, সেটাও নিশ্চয়ই ধীরে ধীরে বেরিয়ে আসবে। সো আমি প্রথম যেটা বলছিলাম যে উমামার কাছে হয়তো এমন সব তথ্য আছে, সে তথ্যগুলো তিনি প্রকাশ করতে পারছেন না, যে কারণে তিনি যেটা করেছেন, জাতির কাছে এসে নিজের হতাশাটা প্রকাশ করেছেন। সো সামনে কিছুদিনের মধ্যে এই তথ্যগুলো আরো বেরিয়ে আসবে, যেহেতু একজন সমন্বয়ককে আমরা কদিন আগে একেবারে চাঁদাবাজি করার সময়টাতে গ্রেপ্তার হতে দেখেছি, তার দলবল সহ। সুতরাং আমার কাছে মনে হয় যে জাতিকে প্রস্তুত থাকতে হবে, এই ধরনের আরো অনেকগুলো তথ্য সামনে নিয়ে আসবে, আমার মনে হয় যে অটোমেটিক ভাবে বেরিয়ে আসবে। জি, ধন্যবাদ। জি, তানভীর হোসেন সৈয়দ লিপটি, একই বিষয় আপনি কি বলবেন এই ব্যাপারে? জি, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে সহজনক তানভীর ভাইকেও শুভেচ্ছা। হ্যাঁ, তানভীর ভাই তো পুরো বিষয়টা ক্লিয়ার করেছেনই। আমারও ওনার মানে আলোচনার সঙ্গে আমি সহমত। তবে ওই যে মানে এই উমামা ফাতিমা যে কথাটা তানভীর ভাইও বলছিলেন যে তিনি কেন মানে এখন এই আলোচনাগুলো এত বেশি করছেন, সেই জায়গা থেকে তার হয়তো এক ধরনের দায়বোধ থাকতে পারে যে আমি এদের সঙ্গে ছিলাম, এখন এই অন্যায়গুলো হচ্ছে, এগুলো তিনি হয়তো মানে এক ধরনের কষ্ট বোধ করছেন, সেটা হতে পারে। আবার ধরেন তিনি যেহেতু আগে মানে সম্ভবত তিনি ছাত্র ফেডারেশনে ছিলেন আমার জানা মতে, তো তিনি হয়তো তার মানে নিজ অবস্থানে যাওয়ার জন্য কোনো একটা গ্রাউন্ড তৈরি করছেন, এগুলো সব ঠিকই আছে। তবে তিনি যদি এসব কথা বলতেই চান, তো এই সব কথাগুলো এইসব লাইভে বলে এগুলাতে মানে জাতির কি বা লাভ হচ্ছে? আমরা ধরেন তাদের কর্মকাণ্ড তো আমরা দেখতেই পাচ্ছি, তো সেইগুলা মানে মানে মানি মেকিং মেশিন কিনা, এগুলো বলে কি লাভ? উনি যদি সেরকম মনে করেন, যেহেতু উনি নিজেকে সাহসী, মানে আমরাও মনে করি তিনি সাহসী, তিনি আমার একটা আন্দোলনের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেছেন, তো তার সাহসটাকে তিনি যদি মানে রাষ্ট্রের কাজে ব্যবহার করেন, অর্থাৎ তিনি যদি এই, যেহেতু তিনি ভিতরে আছেন, তো ছিলেন দীর্ঘ সময়, তাহলে তিনি প্রত্যেকটা ব্যক্তির আচরণ তো জানেন। তো এই যে চাঁদাবাজি, এই যে মব সন্ত্রাস, এই যে দখলবাজি, তিনি দখলবাজির কথা বলেছেন যে মানে 5 আগস্টের পর পর বিভিন্ন জন বিভিন্ন জায়গায় দখলে নেমে পড়েছিল, তো কারা কোনটা দখল করেছে এই কাজগুলো তিনি তো জানেন। তাহলে তিনি মানে একটু সাহস নিয়ে কিছু মামলা করুক না,
তিনি মানে পুলিশের কাছে গিয়ে অথবা মোট কথা আইনের কাছে গিয়ে তিনি বলুক না যে আমি এই বিষয়ে আইন মানে মামলা করতে চাই, কারণ এই ঘটনাগুলো আমি প্রত্যক্ষদর্শী, আমি এদেরকে চিনি। তিনি সেই আসামিগুলোকে ধরিয়ে দেখ না, তিনি অন্ততপক্ষে মামলাগুলো করুক না, তাহলে তো আমরা উপকৃত হব। এই মানে রাত 12টার লাইভে আসলে আমাদের খুব একটা লাভ কিছু হচ্ছে না। আমরা জানতে পারছি, আমরা এমনিতেই জানি, আমাদের মিডিয়া মাধ্যমে হোক, লোকমুখে হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, আমরা তো জানি যে এই ছেলে মেয়েরা কি করছে। বিশেষ করে ছেলে মেয়েই বললাম, কারণ একটা মেয়েও তো ওই যে সে তদবিরের জন্য সারাদিন সচিবালয়ে গিয়ে পড়ে থাকে, আমরা দেখেছি। তো সবাই মিলেই তো এটা করছেন। তো তিনি একটু মামলা করুক, তিনি 50 জনের নামে 100 জনের নামে মামলা করুক, তাহলে আমরা তার এই অ্যাক্টিভিটিসে আমরা আশ্বস্ত হতে পারবো যে তিনি কষ্ট বোধ করছেন, তিনি দায় বোধ করছেন, তিনি আমাদের সহযোগিতায়, জাতির সহযোগিতায় এগিয়ে এসছেন, তাদের এই অন্যায় কার্যক্রমগুলোকে তিনি প্রতিহত করতে চান। তিনি যদি প্রতিহত করতে না চান, তাহলে শুধু আলোচনা করতে চাইলে মানে তিনি ভাইরাল হলে আমাদের তো কোনো লাভ নাই। তো এটা হচ্ছে মানে তাকে নিয়ে আমার বক্তব্য। আর এছাড়া ধরেন যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোতে তো আমি তো শুধুমাত্র এই যে মানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছাত্র নেতাদের শুধু দায় দিতে চাই না, আমি তো বলতে চাই তাদের প্রতি দায় দেওয়া আমাদের অনেক হয়েছে। এদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিশেষ করে এখন যে এনসিপি গঠনটা হয়েছে, এই পুরো গঠনের প্রক্রিয়ার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন যারা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তিনি মানে প্রকাশ্যে বলুক না বলুক, পাবলিক পারসেপশন তো এটাই যে তিনি এদেরকে দেখভাল করছেন, এদের দল ব্যক্তিগতভাবে এদেরকে দেখভাল করছেন। তাহলে এদের এই কর্মকাণ্ডের পুরো দায় তো প্রধান উপদেষ্টা। তো প্রধান উপদেষ্টা তো এটা অ্যাড্রেস করছেন না। আমাদের তো কষ্ট তাদের চাইতে, এই ছাত্ররা যেটা করছে তার চাইতে বেশি খারাপ লাগছে প্রধান উপদেষ্টার মানে কি বলে নির্লিপ্ততা দেখে। তিনি তো তাদেরকে অ্যাড্রেস করছেন না, তাদেরকে শাসন করছেন না। মানে তিনি বুঝতেই পারছেন না যে সব দায়িত্ব তার ঘাড়েই যাচ্ছে। আমরা নিশ্চিতভাবে জানি যে এই ছাত্রদেরকে এই মানে এখন যে জাতীয় নেতা হয়ে গিয়েছে যারা, এরা যাদেরকে আমরা মানে আন্দোলনে অসাধারণ কন্ট্রিবিউটর হিসাবে আমরা তাদেরকে অত্যন্ত মূল্যায়ন করতে চেয়েছিলাম। তো তাদের দায়িত্বে থেকে তাদেরকে গুছিয়ে দিয়ে, তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে, এখন তারা যখন এই ধরনের মানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছে, তারা যখন মানে এই রাজনীতিটাকে মানি মেকিং মেশিন বানিয়েই ফেলেছে, তিনি এগুলো খেয়াল করছেন না। তো তিনি খেয়াল করছেন না, এই খেয়াল করছেন না মানে হচ্ছে তিনি এটাকে উৎসাহ দিচ্ছেন, একদম স্পষ্ট। মানে যে কথাটা আমি জানি, আমার মতো একজন সাধারণ মানুষ জানে যে তারা কি করে বেড়াচ্ছে, সেই কথাটা স্বয়ং একটা দেশের প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী জানেন না, এটা তো হতে পারে না। প্রশাসনের সর্বোচ্চ জায়গায় তিনি আছেন, তিনি জানেন না, সেটা তো হতে পারে না। তো তিনি যেহেতু এটাকে ঠেকাচ্ছেন না, তিনি যেহেতু তাদেরকে শাসন করছেন না, তিনি তাদের পৃষ্ঠপোষক হয়েও তাদেরকে যেহেতু নিয়ন্ত্রণ করছেন না, অর্থাৎ তিনি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন না, তিনি তাদেরকে উৎসাহ দিচ্ছেন, তিনি তাদেরকে। আমি আরেকটি প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই, জি আমাদের সময় কম, আমি একটু আসি আপনার কাছে। জি, সাবেক আমেরিকান কূটনীতিক জন ড্যানি লুইস তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে আমেরিকা যুক্ত ছিল বলে প্রচার করে থাকে বিগত সরকার আর তার সমর্থকেরা। তাদের ওই প্রচারণা মিথ, কল্পকাহিনী, কারণ তারা আমেরিকার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ দিতে পারেনি। এখন কথা হচ্ছে, যেই স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান হলো, যে আন্দোলন হলো, এর পেছনে আমেরিকার ভূমিকা নিয়ে যে আলোচনা হচ্ছে বা নানান সময়ে নানান ব্যক্তি নানান মহল প্রশ্ন তুলে, কেন তোলে, এই ব্যাপারে কি বলবেন যদি একটু সংক্ষেপে বলতেন। যে আমি বরং প্রথমেই, তিনি তো ওই যে প্রমাণের অভাব বোধ করছেন, কেউ প্রমাণ দিতে পারেনি, আমি বরং ছোট মানুষ, আমি একটা প্রমাণ তাদেরকে দিয়ে ওনাকে দিয়ে দিই বরং। সেটা হচ্ছে যে দেখেন, যখন মানে জাতিসংঘের মানে এই যে ওনাকে কি বলে, উনি একজন এসেছিলেন যে মহাসচিবের আগে একজন এসেছিলেন, বিশেষ দায়িত্বে থাকেন, তিনি কিন্তু স্পষ্ট করে এখানে বলে গিয়েছিলেন যে আমাদের সেনাবাহিনীকে মানে বিদেশি মানে মিশনে পাঠানে বাধা দেওয়া হবে, এই কথা তিনি আমাদের সেনাবাহিনীকে বলেছেন আন্দোলনের সময়। এবং সেই জন্যই সেনাবাহিনী এই আন্দোলনের পক্ষে থেকেছে। আন্দোলনের পক্ষে থাকাটা অপরাধ আমি বলছি না, একটু ভেঙে দেই, কিন্তু তারা এটার পক্ষে ছিলেন এবং সেনাবাহিনীকে তারাই কনভিন্স করেছেন, এই কথা তিনি নিজে উল্লেখ করেছেন। আর জাতিসংঘের এই মানে তার এদেরকে মানে কনভিন্স করার জন্য যে খুব স্বভাবতই এটা মানে আমেরিকা থেকে মানে তাদেরকে অনুরোধ করা না হলে
যে এটা হতো না, এটা তো খুব সহজে বোঝা যায়। এটার জন্য ওনাকে আর কোনো প্রমাণের তো দরকার হয় না, আমাদের কাছেও বা অন্য কারো কাছেও না যাওয়ার প্রমাণ নেই, এটা দরকার নেই। এটাই খুব বড় প্রমাণ যে জাতিসংঘের ওই কর্মকর্তা নিজেই স্পষ্ট করে বলেছেন যে তারা আমাদের সেনাবাহিনীকে ইনফ্লুয়েন্স করেছে এবং ভয় দেখিয়েছে বিদেশি মিশনে না যেতে দেওয়ার জন্য। তারা যে এই আমাদের আন্দোলনে যদি ইয়ে দেয়, মানে প্রতিহত করার চেষ্টা করে। তো সেটাই তো বড় প্রমাণ যে আমেরিকা এই তাদের ইনফ্লুয়েন্স এই আন্দোলনটা হয়েছে। আন্দোলনটা হওয়াটা ভুল হয়নি, কিন্তু আন্দোলনটা হয়েছে, হতে গিয়ে তাদের যে ইনফ্লুয়েন্স ছিল এটা তো উনি অস্বীকার করতে পারবেন না, প্রমাণ তোমাদের কাছে আছেই। আর মানে তারা যে মানে স্বয়ং ইরানে কিছুদিন আগে যে ইসরায়েলের পক্ষ হয়ে সরাসরি বিমান হামলাও করে এসছে, সেটাও তো তারা কখনো বলে না যে আমরা ইরানে হামলা করেছি। সেখানেও তো তারা বলে যে মানে কি বলে বিশ্বকে ইয়ে মুক্ত রাখবার জন্য, ধ্বংস থেকে বাঁচাবার জন্য তারা একটা ভালো কাজ করেছে। তারা তো কোনো কিছু দায়ী নেয় না। আর তাদের যেহেতু শক্তি আছে, আমরা তো জোর করে দায় দিতেও পারি না, দিলে তো আরো মানে বিপদে পড়তে হবে। তো তারা তো সারা বিশ্বের মোড়ল, তারা যে দায় নিয়ে কাজ করবেন এটা তো তিনি বলতেও তো পারতেন, তিনি শুধু শুধু অস্বীকার কেন করতে যান? তাদের যে শক্তি, তাদের যে সক্ষমতা, তাতে করে ছোট কারো দেশগুলো তো আর তাদেরকে মানে বলতে পারবে না যে কেন পক্ষ নিয়েছিলে। তো শুধু শুধু তারা কেন এই মিথ্যার আশ্রয় নেন আমি বুঝি না। জি, সৈয়দ লিটু, আমার মনে হয় এটা খুব সিলি রাজনীতি হচ্ছে আমাদের। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি একটু বিরতির পর তানভীর হোসেন আপনার কাছে আসতে চাই একই বিষয় নিয়ে, যে বিষয় নিয়ে কথা বলছিলাম বিরতির আগে। সৈয়দ লিটু বলছিলেন যে গণ অভ্যুত্থানের পেছনে আমেরিকার ভূমিকা নিয়ে নানান আলোচনা, সমালোচনা, প্রশ্ন উঠতে দেখি আমরা। এই ব্যাপারে আপনি কি বলবেন? ওয়েল, এই জায়গাটাতে অনেকগুলো পত্রিকা এর আগ থেকে আমরা ইউএস ডিপ স্টেটের ইনভলভমেন্টের কথা আমরা শুনেছি। লিটু ভাই খানিকটা এক্সপ্লেইন করেছেন। এর বাইরেও অনেক ধরনের ফান্ডিং এর কথা আমরা শুনেছি। ইউএস প্রেসিডেন্ট নিজে, মিস্টার ট্রাম্প নিজে বলেছেন। কিন্তু এখন আপনি যদি দেখেন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের আপ্রাইজ বা আপনি যেভাবে এটাকে ব্যাখ্যা করেন, এ ধরনের আপ্রাইজের সাথে কোনো দেশ নিশ্চয়ই তাদের যুক্ত হওয়ার কথাটাকে অ্যাডমিট করতে চাইবেন না। এবং পাশাপাশি আপনি যদি দেখেন, যদি এমন হতো যে সেই আপ্রাইজের পরে এমন একটা সিচুয়েশন হয়েছে, যে সিচুয়েশন দিয়ে এখানকার মানুষজন অনেক হ্যাপি, এখানকার ফর এক্সাম্পল যে যে ডিমান্ড গুলো এখানকার মানুষের ছিল, প্রেস ফ্রিডম, আমাদের নারীদের ফ্রিডম, কিংবা দুর্নীতি কমে যাওয়া, দুর্নীতি মুক্ত হওয়া, সো যত ধরনের ডিজায়ার ছিল এই আপ্রাইজের পিছনে, সেই ডিজায়ার গুলো যদি ফুলফিল হতো তাহলে হয়তো আমরা অন্য ধরনের বক্তব্য শুনতে পেতাম। সো আমার কাছে যেটা মনে হয় যে আপনি যে দেখবেন যে কোন কোন পত্রিকা এটাকে গুরুত্বের সহিত মানে পাবলিশ করেছে ইন বাংলাদেশ, তো সেখান থেকেও আপনি এক ধরনের ইন্ডিকেশন পাবেন যে কারা এই ধরনের বিষয়কে গুরুত্ব দিচ্ছে। কারণ ইউএস থেকে যখন অন্যান্য স্টেটমেন্ট গুলো দেওয়া হয়, বিশেষ করে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়গুলো নিয়ে যখন ইউএস থেকে যখন তারা যখন উষ্মা প্রকাশ করে, তখন কিন্তু আমরা ঠিক সেভাবে ফলাও করে প্রচারণাটা আমরা বাংলাদেশে দেখি না। সো আমার কাছে মনে হয় এই স্টেটমেন্টের পলিটিক্স এর দিকে যত বেশি আমরা এঙ্গেজ হব, তত আমরা খেয়ে হারিয়ে ফেলবো। দিন শেষে দেশটা আমাদের, এই দেশকে রক্ষা করতে হবে আমাদের নিজেদেরকেই। এখন কার ইন্ধন ছিল কার ইন্ধন ছিল না এটা যদি আমরা খুঁজতে যাই, তাহলে ইন্ধন কিন্তু কখনোই সরাসরি কেউ করে না, সেখানে পরোক্ষভাবে করা হয়। সো সেখানে যারা জড়িত ছিল তারাও এদেশের মানুষ, যারা ফান্ডিং পেয়েছে তারাও এদেশের মানুষ। সো সুতরাং আমাদেরকেই বরং আরো বেশি সতর্ক হতে হবে, কারণ আমরা একটা কমপ্লেক্স ওয়ার্ল্ড অর্ডারের মধ্য দিয়ে যাচ্ছি। এই যে আমরা, এবং নিশ্চিতভাবে আমরা একটা
আমরা যদি গ্লোবাল অর্ডারটাকে দেখে একটা যুদ্ধাংদেহী মনোভাবের দিকে যাচ্ছি। সো এই জায়গাটাতে নিজেদের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল পিস বজায় রাখার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলোতেই আমার মনে হয় বেশি ফোকাস করতে হবে। আর পলিটিক্যাল এলিগেশন আসলে সব সময় দেখা যায় যে আপনার মানে বেসড অন অনেকগুলো ইন্ডিকেটর। সো তারা যে ইন্ডিকেটর গুলো নিয়ে কথা বলছে সেই ইন্ডিকেটর দিয়ে আপনার পক্ষে এটা প্রমাণ করা মুশকিল হবে। আবার আমাদের এখানে এর আগে যে ইন্ডিকেটর গুলো এসেছে সেগুলো দিয়ে প্রমাণ করা সহজ হবে। সো আমরা কি আসলে কোন দিকে বেশি স্ট্রেস করব, ইউএস কিভাবে ইনভলভ ছিল সেদিকে, নাকি ইউএস থেকে আমাদের বাইলেটারাল রিলেশনশিপে কিভাবে আমরা একটা ভালো পজিশনে যেতে পারি সেই জায়গাটাতে আমরা স্ট্রেস করব। সুতরাং আমি মনে হয় যে স্ট্রেস করতে চাই যে ইউএস এর সাথে বাংলাদেশের সম্পর্কটাকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, কারণ এখানে ট্যাক্স ইস্যু। এক্স্যাক্টলি তানভীর হোসেন, আমি এই জায়গাটায় আপনার কাছে আসতে চাই। আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন যে খেই হারানোর যে বিষয়টা, আমি এই জায়গাটাতেই আসি। আমরা যেটি দেখলাম যে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির অংশ হিসেবে আমেরিকার বোয়িং এর কাছ থেকে 25টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এখন এই সিদ্ধান্তটি আসলে কেমন হলো আপনার কাছে মনে হয়? বাংলাদেশের যে অর্থনৈতিক সামর্থ্য অথবা শক্তি, সেই জায়গা থেকে 25টি বোয়িং বিমান কেনার যে সিদ্ধান্ত, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? এটি কি খেই হারানো বা দিশেহারা হওয়ার মতো কোনো অবস্থা, নাকি এটি খুব বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হয়েছে সরকারের? ধন্যবাদ। আমি সম্ভবত আপনাদের সাথে এর আগের একটা আলোচনাতে বলেছিলাম যে সরকার সম্ভবত সহজ সমাধান খুঁজছে এবং সহজ সমাধানটা দেশের জন্য বিপদের কারণ হতে পারে। সো প্রথমত হলো যে বাংলাদেশের যে বিমানের যে অথরিটি আছে তারা বললো যে তারা এই বিষয়টা জানে না। সো এটাকে আমরা ধরে নিব যে এটা এক ধরনের ব্রাইব দেওয়া হচ্ছে ইউএস কে। কারণ আপনার তো এই মুহূর্তে 25টা বোয়িং কেনার দরকার নেই, অলরেডি আপনার এয়ারবাস কেনার জন্য একটা চুক্তি হয়েছে বা এক ধরনের ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছে। তাহলে এই মুহূর্তে আপনি বোয়িং কেন কিনছেন? আপনি যদি মনে করেন যে ইউএস কে খুশি করতে হবে তাহলে আপনি ফাইটার জেট কিনেন, সেখানে বোয়িং কেন কিনতে হবে? ফাইটার জেট কিনেন, তাহলে আপনি অ্যাটলিস্ট বলতে পারবেন যে হ্যাঁ আমি আমাদের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য আমি এটা কিনছি। সো আপনি তো কিনছেন হলো একটা বেসরকারি মানে যাত্রী পরিবহনের বিমান। সো আমার কাছে মনে হয় যে এটা, আমি অবশ্যই বিশেষজ্ঞ না, কিন্তু সাদা চোখে যেটা মনে হচ্ছে যে এটা আমার কাছে মনে হয় যে একটা হাস্যকর সিদ্ধান্ত হয়েছে। এবং আমি এরপরেও বিশ্বাস করতে চাই না যে এই সিদ্ধান্ত দিয়ে আমেরিকার মন গলানো যাবে। সম্ভবত সেখানে যেহেতু এগ্রিমেন্টটা পাবলিশড হচ্ছে না, সেহেতু সেখানে কি কি শর্তের বেড়া জালে বাংলাদেশ আটকে আছে সেটা নিশ্চয়ই দুশ্চিন্তার কারণ আছে। জি, সৈয়দ লিটু, একই বিষয়ে আপনি যদি একটু বলতেন। জি, আবারও ধন্যবাদ আপনাকে। দেখেন, মানে আমি এইভাবেই বলি, হয়তো একটু শক্ত হতে পারে, যে দেখেন এই যে আমরা তো একজন পেলাম, মানে আন্তর্জাতিক খেলোয়াড় পেলাম, একটা ইন্টারন্যাশনাল খেলোয়াড় পেলাম। তো সেই খেলোয়াড় প্রথমে এসেই মানে ইন্ডিয়ার 7 সিস্টার ভেঙে দিলেন। তো ইন্ডিয়ার মানে পুরো সরকার সহ সব দেশে, পুরো দেশের মানুষ ভয় পেয়ে গেল, তারা একেবারে বেহুশ টেহুশ হয়ে গেল। তারপরে তাদের যখন হুঁশ ফিরলো তখন তারা আমাদের সঙ্গে কতগুলো বাণিজ্য চুক্তি বন্ধ করে দিলেন, আমাদের স্থল পথে লেনদেন বন্ধ, মানে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিলেন। আমাদের মানে বেশ আমরা আমাদের রপ্তানি বাণিজ্যে অনেক ক্ষতিগ্রস্ত হলাম। তো হয়তো হয়তো ভেঙে টুকরো হয়েও গিয়েছে কিনা আমি আর সেদিকে যেতে চাচ্ছি না। তারপরে তিনি যেহেতু ইন্টারন্যাশনাল খেলোয়াড়, সেহেতু তিনি রোহিঙ্গা বা ইস্যু নিয়ে কাজ করা শুরু করলেন। একেবারে ঈদের আগে চলে যাচ্ছিল সব রোহিঙ্গারা, তো বোধহয় সারা বাংলাদেশের সব রোহিঙ্গা বোধহয় চলেও গেছে, এতদিন আমি জানি না। তারপরে তিস্তা তিস্তা ইস্যু নিয়ে মানে তার তিনি কাজ করতে শুরু করলেন। তিস্তার তারপরে ফারাক্কা বাঁধের সামনে বিশাল আরো উঁচু করে 5-7টা বাঁধ নাকি দিয়ে দিলেন। তো এগুলো সব অনেক বড় বড় তিনি আন্তর্জাতিক খেলোয়াড়, অনেক বড় বড় আন্তর্জাতিক খেলা খেলে ফেললেন। আমাদের আন্তর্জাতিক কোনো সমস্যাই এখন আর নেই, আমাদের চীনের সঙ্গে কোনো সমস্যা এখন নেই, ভারতের সঙ্গে কোনো সমস্যা সমাধান হয়ে গেছে, মিয়ানমারের ইস্যুতে সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন তিনি আরেকটা নতুন সমস্যার সমাধানে নেমেছেন। তিনি হচ্ছে এই যে আমাদের যে শুল্ক,
এই যে শুল্ক বাড়িয়ে দেওয়ার পরে তিনি এখানে তিনি না, আমার যা ধারণা এখানে তিনি তো নিজে এগুলো হ্যান্ডেল করলেন না, তিনি অনেক বড় মাপের মানুষ, তিনি ট্রাম্পের চাইতেও বড় মাপের মানুষ। কারণ ট্রাম্প এই পুরো শুল্ক নিয়ে ট্রাম্প নিজে সবসময় হ্যান্ডেল করেছেন, প্রত্যেকটা ইস্যুতে তিনি নিজে কথা বলেছেন। কিন্তু আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় প্রধান উপদেষ্টা একবারের জন্যও আমি অন্তত দেখিনি যে তিনি নিজে এইটা নিয়ে কাজ করছেন, তিনি আমেরিকায় গিয়েছেন অথবা বিভিন্ন পক্ষের সঙ্গে বসেছেন, আমি এটা দেখি নাই। তিনি খলিল সাহেবকে পাঠালেন একবার, তিনি খলিল সাহেব ওখানে গিয়ে মোটামুটি তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে চলে আসছেন। তারপরে আবার এই বাণিজ্য মন্ত্রীকে পাঠানো হলো। তো বাণিজ্য মন্ত্রী তিনি একজন সফল ব্যবসায়ী, তিনি হয়তো চাইলেন যে তিনি কিছু কন্ট্রিবিউট করে যেতে চান যাবার আগে। তো তিনি হয়তো এসে বলেছেন যে না, এখানে কিছু শুল্ক কমানো মানে কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। তো ঠিক আছে, ওরা তো মানে গিভ অ্যান্ড টেক চাচ্ছে, ওদের বোধহয় ক্লিয়ারেন্স সেল চলতেছে, ওদের পুরোনো মিটগুলো বোধহয় বিক্রি করতে হবে, ওখান থেকে গোড়া পঁচিশে কিনলে হয়তো কিছু ঘাটতি হলে ওরা হয়তো আমাদের 2-1% ছেড়ে টেড়ে দিতে পারে। তো উনি তখন পারফরমেন্স দেখানোর জন্য হয়তো প্রধান উপদেষ্টাকে বলেছেন, প্রধান উপদেষ্টা রাজি হয়ে গিয়েছেন। হ্যাঁ, তিনি এখন মানে সব সমাধানগুলো করে ফেলে আন্তর্জাতিক, এখন এই সমস্যাটারও মানে সমাধানে হাত দিয়েছেন। তো বাকিগুলো যেরকম সমাধান হয়েছে এটাও সেদিকেই যাচ্ছে। আমাদের সব টাকাগুলো, যে টাকাগুলো আমরা মানে রিজার্ভ মানে বাড়তি দেখানোর জন্য সমস্ত ইম্পোর্ট বন্ধ রেখেছেন, তিনি সমস্ত উন্নয়ন কাজ বন্ধ রেখেছেন দেশের। এবং তিনি মানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে, বিশেষ করে যে কাতারের মানে আমিরের স্ত্রী নিজে একজন মানে ব্যবসায়ী, মানে কি বলে এনজিও ব্যবসায়ী, তার সঙ্গে তার সক্ষমতা বাড়ানোর জন্য তিনি তাদের লোন শোধ করে দিয়েছেন। এরকম বিভিন্ন জায়গায় এই টাকাগুলোকে শোধ করে দিয়ে তিনি নিজের একটা মানে কি বলে সুনাম অর্জন করছেন। তিনি সুনাম অর্জন করতে তো চাইবেনই, কারণ এখানে ক্ষমতায় যাওয়ার পরেও তো আবার তার মানে পুরোনো ব্যবসায় ফিরে যেতে হবে। তো তিনি এগুলো করছেন আমাদের দেশের জন্য। আমরা তাকে মানে কি বলে আমরা চেয়েছিলাম যে না, তার এত কাজ করার দরকার নেই, তিনি দেশের জন্য কিছু কারণ করুক, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি ক্রমাগত এই কাজগুলো করে যাচ্ছেন। তো এই শুল্ক নিয়ে তো মানে সমাধানটা এইভাবেই হচ্ছে। শুল্ক টুল্ক কিছুই তো আর হলো না, শুধু শুধু তিনি আমেরিকার সঙ্গে একটা ভালো সম্পর্ক করার চেষ্টা করছেন, কারণ তাদের সঙ্গে তার সম্পর্কের অবনতি ছিল, যেহেতু তিনি তাদের মানে এই সরকারের ভিন্ন মতের সঙ্গে তার বন্ধুত্ব বেশি। তিনি এই সরকারের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চাচ্ছেন এবং অন্যান্য কিছু মানে দেশ বিশেষত কিছু আরব দেশ যাদের কাছে অনেক টাকা আছে, তিনি সেই সব দেশে তার গ্রামীণ ব্যাংক নিয়ে পৌঁছাতে চান। তিনি তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য এই কাজগুলো করছেন। তিনি আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য মিগ কিনছেন। আপনি যে কথাগুলো বলছেন, আমি যদি একটু টাকা শোধ করছেন, এগুলো চলছে। জি, আমি একটু যদি আপনার এই কথার সাথে যোগ করি যে বিষয়টি হচ্ছে যে আমি যে প্রশ্নটা, যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার এক বছরে $4 বিলিয়ন বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে এই অন্তর্বর্তী সরকার। অনেক বিষয় নিয়েই তো সরকারের নিয়মিতই আসলে আলোচনা সমালোচনা করা হয়, বিভিন্ন মহল থেকে করা হচ্ছে, কিন্তু এই যে রেকর্ড বৈদেশিক ঋণ পরিশোধের যে বিষয়টি আপনি যেমনটি বলছিলেন, এক্ষেত্রে কি সরকারকে ক্রেডিট দেবেন না, অথবা সরকার কি ক্রেডিট পেতে পারে না, নাকি এর মধ্যেও যদি কিন্তু রয়েছে? আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন সেই জায়গা থেকে বলছি সৈয়দ লিটু। না না ভাই, দেখেন মানে আপনি একটু ইতিহাস দেখেন, বাংলাদেশের মানে যখন যে সরকারই ছিল না কেন, বাংলাদেশের এই সুনামটা বরাবরই আছে যে বাংলাদেশ আন্তর্জাতিক কোনো মানে ঋণ কখনো অপ্রদেয় রাখেনি। আমাদের কখনো কোনো কিস্তি ডিফল্ট হয়েছে, সেই ডিফল্টের কারণে আমরা কারো কাছ থেকে নতুন ঋণ পাইনি বা কোনো সাহায্য পাইনি, এরকম কোনো ঘটনা বাংলাদেশের ইতিহাসে নেই। আমাদের যখন যে সরকার থেকেছে, এটা বাংলাদেশের এই সুনামটা বিশ্বব্যাপী আছে। সে IMF হোক, বিশ্ব ব্যাংক হোক, মানে যে কোনো মানে ডেভেলপমেন্ট ব্যাংকের ইতিহাসই দেখেন না কেন আন্তর্জাতিক, আমাদের মানে ঋণ শোধ করার, কিস্তি শোধ করার প্রবণতা বরাবরই ভালো। আমরা কষ্ট করে থাকলেও আমাদের প্রতিটা সরকার আমাদের ঋণের কিস্তি বরাবরই শোধ করেছে। মানে এখন কি পরিস্থিতি আপনি বলেন, যে আপনি কি কখনো এরকম মানে আপনার জায়গা থেকে, আপনি মানে সাংবাদিক, আপনি জানেন, আপনি কি কখনো দেখেছেন যে মানে ঋণের কিস্তি দীর্ঘদিনের বকেয়া আছে, এই কারণে সরকারকে এমন কোন চাপ কেউ দিয়েছে যে তাড়াতাড়ি করে ঋণ শোধ করো, না হলে কিন্তু তোমার মানে কি বলে মানে উন্নয়ন সহযোগিতা বন্ধ থাকবে, তোমার ঋণ বন্ধ থাকবে, এরকম কোনো ঘটনা কি শুনেছেন? তাড়াহুড়া করে সব টাকা দিয়ে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তো তৈরি হয়নি। আমাদের তো কোনো মানে কি বলে এমন কোনো বকেয়া তো ছিল না যে যার জন্য আমরা আন্তর্জাতিক চাপ মানে আমরা বোধ করছিলাম, সরকারের উপরে চাপ ছিল যে দীর্ঘদিনের অনেক বকেয়া হয়ে গিয়েছে,
কোনো সরকার কোনো টাকা শোধ করে নাই, সব টাকা বকেয়া আছে, তুমি টাকা না দিলে তোমাদের কোনো উন্নয়ন সহযোগিতা করা হবে না, কোনো ঋণ সহযোগিতা করা হবে না, এমন কোনো ব্যাপার ছিল না ভাই। তিনি ঋণ সহযোগ দিয়েছেন, তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু আবার ক্ষতিও আছে। আমাদের দেশে যে নিয়মে চলে আসছিল, আমাদের সেই নিয়মটা যদি হঠাৎ ব্রেক হয়ে যায়, তাহলে পরবর্তী যে নিয়মিত সরকারগুলো আসবে তাদের জন্য এটার একটা খারাপ ইম্প্যাক্ট হতে পারে, তাই না? একটা নিয়মের মধ্যে তো বাংলাদেশ চলছিল, তিনি হঠাৎ করে এটা ভেঙে দিয়ে অনেকগুলো টাকা আছে বলে আমাদের যে আভ্যন্তরীণ উন্নয়ন কাজ, আমাদের ব্যাংক সেক্টরের বা তারপরে আমাদের রফতানি বা বাণিজ্যের সব টাকাগুলো বন্ধ করে তিনি যে হঠাৎ করে অল্প সময়ের মধ্যে সব টাকা দিয়ে ফেলছেন, এতে আমাদের লাভ তো কিছু নাই। আমাদের তো কোনো বকেয়ার জন্য আমরা কোনো চাপে তো ছিলাম না, বরং আমাদের যে ধারাবাহিকভাবে আমরা যেভাবে দিয়ে অভ্যস্ত ছিলাম, তাতে করে বিশ্ব ব্যাংক বা অন্যান্য সংস্থাগুলো, আর্থিক সংস্থাগুলো একটা প্র্যাকটিসের মধ্যে চলে গিয়েছিল। এখন তিনি বরং এই প্র্যাকটিসটাকে নষ্ট করে দিয়ে তিনি ব্যক্তিগতভাবে নিজেকে একটু ফোকাস করবার জন্য তিনি একটা ভিন্ন পরিস্থিতি তৈরি করেন। এটাতে বরং সরকারগুলো বিপদে পড়তে পারে। ধন্যবাদ। এটাতে আমি জি, আমার হাতে সময় একদম কম। তানভীর হোসেন, আপনি যদি বলতেন 1.5 মিনিট। ধন্যবাদ। আমি লিটু ভাইয়ের সাথে একেবারেই সহমত পোষণ করছি। আপনি যদি দেখেন যে 20+% হলো যে ঋণ পরিশোধটা বেড়েছে, আর যদি আপনি উন্নয়ন কর্মকাণ্ড দেখেন তাহলে আপনি দেখবেন যে 80+% উন্নয়ন কর্মকাণ্ড থেমে গেছে। সো আপনি সব উন্নয়ন কর্মকাণ্ড থামিয়ে দিয়ে আপনি শুধুমাত্র ঋণ পরিশোধের দিকে আপনি ফোকাস করলে দেশের মানুষ তো বিপদে পড়বে। কারণ পুরো বাংলাদেশটা কিন্তু ক্ষুদ্র ঋণগ্রস্ত জিনিস না, যে আপনি ওই অবস্থা যাই হোক, তার গরু বেচে হোক, তার হলো যে ঘর বিক্রি করে হোক, টিনের চাল বিক্রি করে হোক, কিস্তির টাকা শোধ করতেই হবে। বাংলাদেশ তো সে অবস্থায় যায়নি। সুতরাং হ্যাঁ, এটা লিটু ভাই ঠিক বলেছেন যে কিস্তির টাকা শোধ করার প্রতি তার একটা আগ্রহ নিশ্চয়ই আছে, সেই জন্য তাকে সাধুবাদ দেওয়া যেতেই পারে। কিন্তু আপনি আসলে দীর্ঘমেয়াদী যদি আপনি বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি নিয়ে আপনি যদি চিন্তা করেন, তাহলে সেখানে আপনি বরং একটা ঝুঁকি তৈরি করে দিয়ে গেলেন। কারণ আপনি উন্নয়ন আকাঙ্ক্ষা পূর্ণ করতে গেলে তো আপনাকে উন্নয়নে অর্থ ব্যয় করতে হবে, আর উন্নয়নে অর্থ ব্যয় করতে গেলে তো আপনার ঋণ শোধের প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবে, এবং সেই দীর্ঘায়িত হওয়ার মধ্যেও তো কোনো অসুবিধা ছিল না। সো আপনি আসলে যেটা করছেন সেটা হলো যে আমন্ত্রণ করছেন দেশের উপর নতুন নতুন বৈচিত্র্যময় আপনার কি বলবো বিপদ সংকেতগুলো আপনি আমন্ত্রণ করে নিয়ে আসছেন। আমি জানি না কি করে বাংলাদেশ এই ধরনের নতুনত্ব থেকে মুক্তি পাবে, সেটা আসলে আমি সত্যি জানি না। জি, আপনাকে ধন্যবাদ। আমার হাতে সময় আজকে একদম শেষ। সৈয়দ লিটু, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।